ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ চলছে ভয়াবহ যুদ্ধ। জানিয়ে দেব যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরো ৩৯। এদিকে ইসরায়েলের ৩৫ ঘাঁটিতে হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির জন্য যে শর্ত তুলে ধরল হামাস নেতা। অন্যদিকে দোহায় গবেষণা, পশ্চিমা মিডিয়া তোতাপাখির মতো ইসরায়েলের প্রচারণা ছাড়া আর কিছুই করেনি। এরপরেই থাকবে জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান, ইন্দোনেশিয়ার মুসলিম আরব দেশগুলো থেকে ইসরায়েলকে বয়কটের ডাক। সবশেষে থাকবে মণিপুরে আবার উত্তাল, কারফিউ জারি, ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা। শুনছিলেন সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরো ৩৯। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরো ৩৯ জন নিহত হয়েছেন। শুক্রবার ১৫ নভেম্বর গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত ২৮ জন নিহত এবং আরো ১২০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না। মন্ত্রণালয় বলেছে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩,৭৬৪ জনে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী মুহুর্মুহু হামলায় বিপর্যস্ত লেবানন। শুক্রবার দফায় দফায় দেশটির বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাজধানী বৈরুতের বেশ কিছু স্থাপনা। এছাড়া বোমা হামলার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কিছু আবাসিক ভবনে। শুক্রবারের হামলায় নতুন নতুন এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের দাবি, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারে সিরিয়া থেকে অস্ত্র পাবার চেষ্টা করছে হিজবুল্লাহ। তবে গোষ্ঠীটি সব প্রচেষ্টা নস্যাৎ করবে বলে হুঁশিয়ারি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র। হিজবুল্লাহর এই ধরনের কার্যক্রম বানচাল করতেই তাদের শক্ত ঘাঁটি দাহিয়াহ থেকে সিরিয়ার দামেস্ক পর্যন্ত ইসরায়েলি সেনারা বিমান হামলা চালাচ্ছে বলেও জানান তিনি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির যে কোনো সিদ্ধান্তে লেবাননকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে ইরান। শুক্রবার এক বিবৃতিতে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ওপরে ইসরায়েলের ব্যাপক হামলার মুখে সংঘাত বন্ধ ইস্যুতে প্রথমবার নিজেদের এমন অবস্থানের কথা জানালো তেহরান। সূত্র আল জাজিরা। হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা প্রতিরোধে ব্যর্থ ইসরায়েল। লেবানন থেকে ফিলিস্তিনের হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয় এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গ্যালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল কিরিয়ত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী দখলকৃত পশ্চিম গ্যালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় ডুবে যায়। অপরদিকে আবিভিম, ইয়ারোইন ও আপার গ্যালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্ক বার্তা বাজানো হয়। সূত্র মেহর নিউজ। গাজা যুদ্ধবিরতির জন্য যে শর্ত তুলে ধরল হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য কয়েকটি শর্ত জোরালোভাবে তুলে ধরেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম। শুক্রবার ১৫ নভেম্বর ফরাসি বার্তা সংস্থা এএফপির সঙ্গে এক সাক্ষাৎকারে এসব শর্ত তুলে ধরে বাসেম নাইম বলেছেন, ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর জন্য প্রস্তুত। তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলি দখলদার সরকারকে গাজা উপত্যকার উপরে তাদের আক্রমণ ও যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দেন। এর লক্ষ্য হল ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘব করা। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বলেন, হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তি করতে প্রস্তুত। এ নিয়ে যদি প্রস্তাব উপস্থাপন করা হয়, এই শর্তে যে ইসরায়েল যেন এর প্রতি সম্মান দেখায়। তিনি আরো বলেন, আমরা কোনো নতুন প্রস্তাব পাইনি, তবে আমাদের কাছে কোনো প্রস্তাব উপস্থাপন করা হলে আমরা তা ইতিবাচকভাবে বিবেচনা করব। হামাসের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরো বলেন,
মধ্যস্থতাকারীদের কাছে হামাস জানিয়েছে যে তারা যে কোনো প্রস্তাবকে সমর্থন করবে যদি সেটি একটি চূড়ান্ত যুদ্ধবিরতির জন্য হয়, আর সেটা হতে হবে গুরুত্বপূর্ণ চুক্তি যেখানে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, বাস্তুচ্যুত মানুষদের ফিরিয়ে আনা, বন্দি বিনিময় এবং মানবিক সহায়তা, প্রবেশ ও পুনর্গঠনে অনুমতি, এই বিষয়গুলো সুস্পষ্টভাবে কার্যকর হবে। পশ্চিমা মিডিয়া তোতা পাখির মতো ইসরায়েলি প্রচারণা ছাড়া আর কিছুই করেনি, দোহায় গবেষণা। গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে পশ্চিমা মিডিয়াগুলো তোতা পাখির মতো ইসরায়েলি প্রচারণা ছাড়া আর কিছুই করেনি। কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্ট্র্যাটেজিক অধ্যাপক মোহাম্মদ এলমাসরি এই যুদ্ধ নিয়ে পশ্চিমা মিডিয়ায় কভারেজ সংশ্লিষ্ট একটি গবেষণা শেষ করেছেন। তিনি দেখতে পান পশ্চিমা মিডিয়া আল শিফা হাসপাতাল গাজা সিটিতে এবং আরও সাধারণভাবে যুদ্ধ সম্পর্কে তোতা পাখির মতো ইসরায়েলি প্রচারণা ছাড়া আর বেশি কিছুই করেনি। সেই সঙ্গে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলি ও ইসরায়েলপন্থী সূত্রগুলোর উপরে ব্যাপকভাবে নির্ভর করার প্রবণতা দেখিয়েছে। ইসরায়েলি উৎসগুলো বেশিরভাগই উপেক্ষা করেছে পশ্চিমা মিডিয়াগুলো। পশ্চিমা সংবাদ সংস্থাগুলো ইসরায়েল ফিলিস্তিনকে সঠিকভাবে বোঝে না বলেও উল্লেখ করেন অধ্যাপক মোহাম্মদ আল মাসুরি। জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান ইন্দোনেশিয়ার। ইসরায়েলের সদস্যপদ বাতিলের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির বার্তা সংস্থা আন্তারা জানিয়েছে ইন্দোনেশিয়ার জনপ্রতিনিধি পরিষদ আন্তঃসংসদীয় সহযোগিতা কমিটি ডিপিআরআরআই এই আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে ডিপিআরআরআই এর চেয়ারপারসন মারদানি আলী সেরা বলেন, জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার করুন, কারণ ইসরায়েলি সামরিক বাহিনী পরিচালিত গণহত্যা অব্যাহত রয়েছে এবং আরো বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। তিনি বলেন, শান্তি, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং আন্তর্জাতিক সহযোগিতার উপরে জোর দেওয়া জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে ইসরায়েল। তিনি আরো বলেন, জাতিসংঘ সনদে বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, বিভিন্ন জাতির মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি করাই জাতিসংঘের মূল লক্ষ্য। সুতরাং জাতিসংঘের জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে ইসরায়েলকে বহিষ্কার করা এবং আমরা ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করতে সম্মত হয়েছি। আবারও উত্তাল মণিপুর, কারফিউ জারি, ইন্টারনেট সেবা বন্ধ। ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় মণিপুর রাজ্যে সম্প্রতি পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় নতুন করে কারফিউ জারি এবং ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। রাজ্য 6টি মরদেহ উদ্ধার হওয়ার পর ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়লে রাজ্য সরকার এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। বেশ কয়েক মাস ধরেই মণিপুরের জাতিগত উত্তেজনা বিরাজ করছে। ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া মরদেহগুলো মেইতেই সম্প্রদায়ের সদস্যদের। গত সপ্তাহে মণিপুরে জিরিবাম জেলায় মণিপুর পুলিশ ও কুকি বিদ্রোহীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয় এবং সেই ঘটনার পর থেকে এই 6 জন নিখোঁজ ছিলেন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী শুক্রবার জিরিবামের একটি নদী থেকে 3টি মরদেহ উদ্ধার করা হয় এবং আরো 3টি মরদেহ আজ পাওয়া যায়। এএপি সূত্রে জানা যায়, মরদেহগুলো উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ক্ষুদ্র জনতা বেশ কয়েকটি স্থানীয় রাজনীতিকের বাড়িতে হামলা চালায়। তবে এতে সামান্য ক্ষতি হয়েছে। শনিবার বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে ইম্ফলের সড়ক অবরোধ করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় মণিপুরের সরকার শহরে কারফিউ জারির ঘোষণা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2 দিনের জন্য মণিপুরের ব্রডব্যান্ড এবং ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী গত বছর সহিংসতার জেরে কয়েক মাস মণিপুরে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল এবং ওই সময় অন্তত 60,000 মানুষ গৃহহীন হয়ে পড়ে। বর্তমানে কয়েক হাজার বাসিন্দা জরুরি আশ্রয় শিবিরে বসবাস করছেন এবং তারা এখনো নিজেদের বাড়িতে ফিরে যেতে পারছেন না।